আজ আমি দিল্লির চৌহান বংশ নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। অন্যান্য রাজপুত গোষ্ঠীর মতো চৌহান বংশ দাবি করত যে তারা খুব প্রাচীন। পৌরাণিক সূর্য বংশে তাদের জন্ম বলে তারা দাবি করত। কবি চাঁদ বরদাই চৌহানদের উৎপত্তি সম্পর্কে বলেছেন যে আবু পর্বতে মহর্ষি বশিষ্ঠের যজ্ঞকুণ্ড থেকে তাদের উৎপত্তি হয়। এই অগ্নিকুল মতবাদ সম্পর্কে অধিকাংশ পণ্ডিত বলেন যে অগ্নিকুল মতবাদ রাজপুত জাতির বৈদেশিক উৎপত্তি প্রমাণ করে। বিদেশি ম্লেচ্ছ রাজপুতরা যজ্ঞের অগ্নিতে শুদ্ধ হয়ে ক্ষত্রিয়ত্ব পায়। চৌহানদের সম্পর্কেও একই কথা প্রযোজ্য। একাদশ শতকে চৌহান শক্তি শকাম্বরী অঞ্চলে শাসন করত। চৌহান বংশের অজয় রাজা উজ্জয়িনী অধিকার করেন এবং অজয় মেরু বা আজমির প্রতিষ্ঠা করেন। এরপর অর্ণরাজ 1133 খ্রিস্টাব্দে আজমিরের সিংহাসনে বসেন। তিনি পাঞ্জাব থেকে আগ্রাসনকারী তুরস্ক বা তুর্কি শক্তিকে পরাস্ত করে স্বাধীনতা রক্ষা করেন। গুজরাটের চালুক্য শক্তির সঙ্গে তার তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলে। চালুক্যরাজ জয়সিংহের কন্যাকে অর্ণরাজ বিবাহ করলেও এই বিরোধ নিষ্পত্তি হয়নি। এরপর চৌহান চতুর্থ বিগ্রহরাজ 1153 থেকে 1163 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। চালুক্য ও পারমার শক্তিকে পরাস্ত করেন। তিনি তোমর শক্তিকে পরাস্ত করে দিল্লি ও পূর্ব পাঞ্জাব অধিকার করেন। উত্তরে শিবালিক পর্বতমালা থেকে দক্ষিণে রাজপুতনার উদয়পুর পর্যন্ত তার রাজ্য বিস্তৃত ছিল। বিগ্রহরাজ ছিলেন কবিপ্রাণ মানুষ। আড়াই দিনকা ঝোপড়া নামে এক মসজিদের দেয়ালের পাথরে তার রচিত হরকেলি নাটকের অংশবিশেষ খোদিত আছে। সোমদেব তার ললিত বিগ্রহরাজ নাটকে এই রাজার গুণকীর্তন করেছেন। বিগ্রহরাজের পর দ্বিতীয় পৃথ্বীরাজ এবং তারপর সোমেশ্বর চৌহান সিংহাসনে বসেন। সোমেশ্বরের পর তৃতীয় পৃথ্বীরাজ সিংহাসনে বসেন। তৃতীয় পৃথ্বীরাজ 1178 থেকে 1192 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। তিনি ছিলেন চৌহান বংশের শ্রেষ্ঠ রাজা। অনেকে তাকে প্রাচীন যুগের শ্রেষ্ঠ হিন্দু রাজা বলে মনে করেন। সম্ভবত এই ধারণা অতিরঞ্জিত, তবে পৃথ্বীরাজকে কেন্দ্র করে বহু কিংবদন্তি, পৃথ্বীরাজ রস ও পৃথ্বীরাজ বিজয় কাব্য রচিত হয়েছে। তুর্কি ঐতিহাসিকরা পৃথ্বীরাজ সম্পর্কে বহু তথ্য দিয়েছেন। তুর্কি ঐতিহাসিকরা তাকে রায় পিথোরা বলে অভিহিত করেছেন। চৌহান শক্তি পূর্ব পাঞ্জাব পর্যন্ত বিস্তৃত হলে স্বভাবতই প্রসারণশীল তুর্কি শক্তির সঙ্গে চৌহান শক্তির সংঘাত অনিবার্য হয়ে পড়ে। গজনী সুলতানের নির্দেশে এই সময় পাঞ্জাবের মধ্য দিয়ে ভারতে তুর্কি অভিযান চলছিল। তুর্কিদের ছিল দ্রুতগামী যুদ্ধ নিপুণ অশ্বারোহী, যাদের বলা হতো তুরুক সওয়ার। এর সঙ্গে পদাতিক রাজপুত সেনার পাল্লা দেয়া কষ্টসাধ্য ছিল। 1178 খ্রিস্টাব্দে তৃতীয় পৃথ্বীরাজ এক দারুণ উভয় সংকটে পড়েন। সুলতান মোহাম্মদ ঘুরি গুজরাটের চালুক্য শক্তিকে আক্রমণের উদ্দেশ্যে চৌহান পৃথ্বীরাজের মিত্রতা প্রার্থনা করেন। এক্ষেত্রে মোহাম্মদ ঘুরির মতোই গুজরাটের চালুক্যরাও ছিল পৃথ্বীরাজের ঘোর শত্রু। যে কোনো একটি পক্ষে যোগ দিলে অপর পক্ষ দুর্বল হয়ে পড়ত এবং শেষ পর্যন্ত দ্বিশক্তি দ্বন্দ্বে পরিণত হতে পারত। সুতরাং মন্ত্রীদের পরামর্শে পৃথ্বীরাজ নিরপেক্ষতার নীতি নেন। গুজরাটের চালুক্য রাজা মোহাম্মদ ঘুরিকে আবু পাহাড়ের যুদ্ধে পরাস্ত করলে আপাতত বিপদ কেটে যায়।
মুসলিম আক্রমণের সম্ভাবনা দূর হলে পৃথ্বীরাজ রেওয়ারি জেলা অধিকার করেন। তিনি গুজরাটের চালুক্য দ্বিতীয় ভীমকেও আক্রমণ করে সন্ধি স্থাপনে বাধ্য করেন। 1190 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি হিন্দুস্তান অধিকারের উদ্দেশ্যে তবর হিন্দ অধিকার করলে পৃথ্বীরাজের নিরাপত্তা বিপন্ন হয়। তিনি মোহাম্মদ ঘুরির অগ্রগতিকে বাধাদানের জন্য 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরিকে শোচনীয়ভাবে পরাস্ত করেন। মোহাম্মদ ঘুরি নিজে আহত অবস্থায় যুদ্ধক্ষেত্র ত্যাগ করেন। পৃথ্বীরাজ তবর হিন্দ অধিকার করেন। 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি পুনরায় তার বাহিনী নিয়ে এগিয়ে আসেন। তিনি 1,20,000 সেনা নিয়ে তবর হিন্দ দখল করে পুনরায় তরাইনে হাজির হলে পৃথ্বীরাজ তাকে দ্বিতীয়বার যুদ্ধে আহ্বান দেন। পৃথ্বীরাজ 150 জন রাজার একটি জোট তুর্কি আক্রমণ রোধ করতে গড়ে তোলেন। কনৌজের জয়চন্দ্র এই জোটে যোগ না দিয়ে দূরে থাকেন। তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজের শ্রেষ্ঠ সেনাপতি স্কন্দ সেনা পরিচালনা না করায় খুবই ক্ষতি হয়। স্কন্দ অন্যত্র যুদ্ধে ব্যাপৃত থাকায় আসতে পারেননি। মোহাম্মদ রণকৌশলে পৃথ্বীরাজকে পরাস্ত করেন। তাকে বন্দি করে হত্যা করা হয়। দ্বিতীয় তরাইনের যুদ্ধে কেবলমাত্র চৌহান শক্তির পতন হয়নি, এর ফলে উত্তর ভারতে রাজপুত শক্তির পতনের পথ প্রস্তুত হয়। তরাইনের দ্বিতীয় যুদ্ধকে একটি যুগান্তকারী ঘটনা বলা চলে। তরাইনের যুদ্ধে জয়লাভের পর মোহাম্মদ ঘুরি আজমির ও দিল্লি অধিকার করেন। পৃথ্বীরাজের ভ্রাতা হরিরাজা আজমিরের সিংহাসনে বসে স্বাধীনতা ঘোষণার চেষ্টা করলে মোহাম্মদ ঘুরির সেনাপতি কুতুবউদ্দিন আইবক তাকে বিতাড়িত করেন। চৌহান শক্তি এরপর আজমির থেকে রণথম্বরে চলে যায় এবং ক্ষীয়মান শক্তি হিসাবে টিকে থাকে। 1301 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি রণথম্বর অধিকার করলে চৌহান শক্তির চূড়ান্ত পতন ঘটে যায়। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।